দর্শক, আমাদের শরীরের মধ্যে ত্বক অত্যন্ত সংবেদনশীল একটি অঙ্গ এবং আমরা সবাই চাই আমাদের ত্বকের বিশেষ যত্নের। দর্শক, আপনাদের জন্যই আমাদের আজকের আয়োজন। সবাইকে আমন্ত্রণ বৈশাখী টেলিভিশন নির্মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ডাক্তার ফারজানা আলী। আজ আমাদের আলোচনার বিষয় ত্বকের যত্ন। এই বিষয়ে আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ শওকত হায়দার, চর্মরোগ বিশেষজ্ঞ ও লেজার কসমেটিক সার্জন, মার্কস মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা। স্যার, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে। কেমন আছেন? ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আবহাওয়ার পরিবর্তন হয়েছে, আমরা একদিন একটা শীত থেকে বসন্তের যে আবহাওয়া, সেই আবহাওয়ার কারণেই দেখা যায় যে আমাদের সবার ত্বকটা একটু শুষ্ক হচ্ছে, নানা রকমের ত্বকের সমস্যা নিয়ে অনেকেই আসছে আপনাদের কাছে। একটু জানতে চাই যে এই সময়টাতে ত্বকের কি কি সমস্যা নিয়ে রোগীরা আপনাদের কাছে আসেন? ত্বকে সাধারণত ড্রাইনেস বেশি হয়, শুষ্কতা বেশি হয় ত্বকটা, সেক্ষেত্রে আমাদের ময়শ্চারাইজার ব্যবহার খুব জরুরি এবং সেক্ষেত্রে আমাদের সকাল দুপুর রাত 3 বার ময়শ্চারাইজার ব্যবহার করতে হয় এবং আফটার বাথ মানে গোসলের পরে ময়শ্চারাইজার ব্যবহার খুব জরুরি। এবং আরেকটা জিনিস দেখতে হয় যে আমাদের সানস্ক্রিনটা ব্যবহার খুব জরুরি এবং সানস্ক্রিন অনেক সময় ড্রাই স্কিনে বা স্কিনে আমরা প্রথমে ময়শ্চারাইজার ব্যবহার করবো, তারপর আমরা সানস্ক্রিন ব্যবহার করবো রোদে যাওয়ার আগে, মিনিমাম আধা ঘন্টা আগে। এছাড়া আমরা কিছু জিনিস আমরা করবো, যেমন ক্যাপ পরবো, আমব্রেলা, ছাতা পরবো, অথবা সানগ্লাস পরবো সানে এক্সপোজ হলে। তা ত্বকে শুষ্কতার জন্য এগুলো আমাদের আরও বেশি করে দরকার, আমাদের পর্যাপ্ত পানি খাওয়া দরকার। আর তারপর আমাদের ব্যালেন্স ডায়েট, যেমন প্রোটিন সমৃদ্ধ খাওয়া খুব দরকার এবং আমাদের ক্যালোরি ডেফিসিয়েন্ট মানে ক্যালোরি কমানোর জন্য খাওয়ার দরকার, বেশি করে আমাদের ফ্যাট না হয়, বেশি মোটা না হয়, এটুকু খেয়াল রাখতে হবে। আর ত্বকের এগুলোর জন্য আমাদেরকে পর্যাপ্ত যে মৌসুমে যে ফলটা পাওয়া যায় সেগুলো খেতে হবে। গরমের সময় যে ফল অ্যাভেলেবল, শীতের এই ফল যেগুলো সেটা খেতে হবে, বাট এখন যে ফলটা অ্যাভেলেবল সেটা আমাদের খেতে হবে। আর প্রচুর পরিমাণে ভেজিটেবল, শাকসবজি খেতে হবে, যেটা আমাদের ত্বকটা সমৃদ্ধ করে। স্যার, আপনি কিন্তু বলছেন যে ত্বকের যত্নে এই শুষ্ক যেহেতু আর্দ্রতার পরিবর্তন হচ্ছে, ত্বকের যত্নে আমরা কি করতে পারি, খাদ্যাভ্যাসের কি পরিবর্তন আনা দরকার? এই শুষ্কতা ছাড়াও ত্বকের আর কি কি সমস্যা নিয়ে রোগীরা আপনাদের কাছে আসেন? শুষ্কতা ত্বকের বিভিন্ন রকম সমস্যার মধ্যে আসে, যেরকম চুলের সমস্যা, তারপরে বিভিন্ন রকম স্কিনের সমস্যার মধ্যে আছে ব্রণের সমস্যা, তারপর মেস্তা প্রবলেম বা মেলাজমা যেটা আছে। তারপরে আবার এখন খুব বেশি জিনিসটা হচ্ছে যে স্টেরয়েড ক্রিমের অপব্যবহারের জন্য আমরা বাজার থেকে ফেয়ারনেস ক্রিম কিনছে, সেক্ষেত্রে তার ফলে আমাদের স্কিনে অনেক কিছু অবাঞ্ছিত লোম হচ্ছে। আবার যাদের অ্যাডাল্ট ফিমেলের ক্ষেত্রে যাদের বয়স্ক ওনাদেরও হয় মানে অবাঞ্ছিত লোম, বাট এখন বিশেষ করে টিনেজের ক্ষেত্রে কিছু অবাঞ্ছিত লোম হচ্ছে, তার কারণে আমাদের ফেয়ারনেস স্কিমের জন্য। আরেকটা জিনিস আমাদের বেশি হচ্ছে স্ক্যাবিস বা চুলকানি, যেটা খুব প্রাদুর্ভাব গ্রহণ করছে। এটা সারা বাংলাদেশ কিনা আমাদের পুরো সাবকন্টিনেন্টে এটা খুব দেখা দিচ্ছে এই স্ক্যাবিসটা। এবং স্ক্যাবিস হলো খুব ইচিং হচ্ছে, আবার এটা একজন থেকে আরেকজন ট্রান্সমিট হচ্ছে খুব বেশি এবং খুব ছোঁয়াচ্ছে এটা। তো সেক্ষেত্রে আমাদেরকে এটা খুব প্রিভেনশনটা বেটার। তো প্রিভেনশনের ক্ষেত্রে আমাদের যেহেতু আমাদের ঘনবসতিতে এলাকা, এটার জন্য খেয়াল করতে হবে, আমাদের হাইজিন মেনটেন করতে হবে এবং আমাদেরকে এটা সবার ট্রিটমেন্টটা প্রপার করতে হবে। কিন্তু আমাদের ট্রিটমেন্টটা প্রপার না হলে এই স্ক্যাবিসটা আবার ফিরে আসতেছে। মানে আমাদের সবাইকে ওষুধটা ঠিকমতো লাগাতে হবে, তারপরে ঠিকমতো ওয়াশ করতে হবে কাপড় চোপড়, যেগুলো আমাদের ঠিকমতো প্রপার গাইডেন্সটা হচ্ছে। প্রপার গাইডেন্সটা হলে আমাদের স্ক্যাবিস বা চুলকানিটা আবার ফিরে আসার সম্ভাবনা কম থাকে। স্যার, আপনি কিন্তু বলছেন স্ক্যাবিস রোগের প্রাদুর্ভাব বেড়ে গেছে এবং এই রোগের দেখা যায় যে চিকিৎসা নেওয়া হচ্ছে, তারপরও ঠিকভাবে রোগীরা সঠিক চিকিৎসা নেওয়ার পরও সম্পূর্ণভাবে নিরাময় হচ্ছে না। তাহলে রোগীদের জন্য স্যার কিভাবে আপনারা পরামর্শ দিচ্ছেন যাতে স্ক্যাবিস রোগ থেকে তাদের পরিত্রাণ পেতে পারেন? প্রথমে এটা আমাদের দেখতে হবে যে সবাইকে এটা যখন ট্রিটমেন্ট নেবো, আমাদের যাদের ফ্যামিলিতে যারা থাকে সবাইকে ট্রিটমেন্টটা নিতে হবে এবং এটা প্রপার ট্রিটমেন্ট করতে হয়। দেখা যায় যে আমাদের কিছু লোশন আছে, ক্রিম আছে, যেগুলো আমরা প্রপারলি রাত্রে ঠিকমতো ইউজ করতে হবে। এবং এটা একটা জিনিস আছে যে এটা সম্পূর্ণ প্রপার যদি আমরা ঠিকমতো না শরীরে ইউজ করি, দেখা যায় এক সাইডে ইউজ করছি, ওই মানে ওটা আর এক জায়গায় চলে যাচ্ছে। সো আমাদেরকে এটা প্রপার ঠিকমতো লোশন বা ক্রিমটা ইউজটা করতে হবে। ঠিকমতো ইউজ করলে এটা প্রিভেনশন বা এটা রোধ করা সম্ভব। আর এবং তারপরে এটা অ্যাওয়ারনেস আছে, মানে পেশেন্টদেরকে বোঝাতে হবে, তাদেরকে হাইজিন মেনটেন করাটা বেশি জরুরি, এগুলো বলতে হবে। সো এই ক্ষেত্রে আমাদের প্রপার গাইডেন্সটা খুব জরুরি। এবং এটা যখনই এটা স্ক্যাবিস পেশেন্টের হচ্ছে, তাদের উচিত যে ডক্টরের শরণ পাওয়া উচিত। তারা নিজেরাই ট্রিটমেন্ট করতে গেলে আবার দেখা যাচ্ছে যে এই প্রাদুর্ভাবটা বেশি করছে।
স্যার আপনি কিন্তু আরেকটি রোগের কথা বলছিলেন, সেটি হচ্ছে ব্রণ, এবং আমরা জানি যে কিশোরী বয়স থেকেই এই ব্রণের সমস্যা নিয়ে অনেক কিশোরীরা ভোগেন এবং তারা এটা নিয়ে তাদের পরিবারের মায়েরা চিন্তিত হয়ে পড়েন। ব্রণের চিকিৎসায় স্যার আপনারা কিভাবে দিচ্ছেন? আচ্ছা, ব্রণের চিকিৎসার ক্ষেত্রে আমাদের যেটা সবচেয়ে বেশি জরুরি যে টিনেজদের ক্ষেত্রে বেশি হয়, এবং এটা যাদের মাথায় খুশকি থাকে, তারপর যাদের ঘুম ঠিকমতো না হয়, যারা খাওয়া দাওয়ার প্রবলেম থাকে, কনস্টিপেশন থাকে, হজমের সমস্যা থাকে, তারপরে আবার গাইনি প্রবলেম যাদের আছে, পিসিও থাকে, এদের ক্ষেত্রে ব্রণটা খুব বেশি হয়। এবং ব্রণের ট্রিটমেন্টের মধ্যে আমরা সাধারণত অ্যান্টিবায়োটিক ওষুধ, তারপর টপিক্যাল লোশন ইউজ করলে এটা ঠিকমতো যদি আমরা ডক্টরের শরণাপন্ন হয়ে আবার ফলো আপে আসি, এটা ট্রিটমেন্ট করলে ব্রণটা সাধারণত ঠিক হয়ে যায়। স্যার অনেক সময় দেখা যায় যে ব্রণের চিকিৎসায় নিজেরাই প্রসাধনী বিভিন্ন রকমের ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে রোগীরা কি ধরনের জটিলতা নিয়ে আপনাদের কাছে আসেন? যেমন বেশি এখন দেখা যায় ফেয়ারনেস ক্রিম ইউজ করা, বেশি ফেয়ারনেস ক্রিম ইউজ করার ফলে স্কিনটা পাতলা হচ্ছে, আবার কিছু ব্রণ বেরোচ্ছে, এবং সেই ক্ষেত্রে খুব সমস্যা হচ্ছে। কারণ টপিক্যাল স্টেরয়েড ইউজ করি, এটাতে স্টেরয়েডের স্কিনটা পাতলা হচ্ছে, তারপর রেডনেস হচ্ছে, ইচিং হচ্ছে, আবার কিছু ব্রণ বেরোচ্ছে। তো সেক্ষেত্রে আমার টপিক্যাল অ্যান্টিবায়োটিক, তারপরে ওই স্টেরয়েড ক্রিমটা ব্যবহারটা আস্তে আস্তে কমাতে হবে, তারপরে অ্যান্টিবায়োটিক খেতে হবে, লোশন দিলে আস্তে আস্তে ঠিক হবে। স্যার এমনি আমরা যদি চিন্তা করে থাকি যে আমরা তো এখন আপনি যেহেতু লেজার এবং অ্যাস্থেটিক সার্জারি নিয়ে অনেক দিন ধরে কাজ করছেন, ত্বকের যত্নের ক্ষেত্রে এই লেজার কসমেটিক সার্জারির ভূমিকা কতটুকু? বর্তমানে এটা ভূমিকা খুব জনপ্রিয়। এটা হলো ব্যথামুক্ত দাগবিহীন পদ্ধতিতে হয়। আগে এটা এখন বাংলাদেশে খুব অ্যাভেলেবল সব কিছু লেজার সার্জারি, বিশেষ করে মোটামুটি সব লেজারই এখন বাংলাদেশে অ্যাভেলেবল। এবং এখন বেশি সবচেয়ে সমস্যা হচ্ছে অবাঞ্ছিত লোম, যেটা অবাঞ্ছিত লোম তারা জানেন যে এখন এটা ফিমেল অ্যাডাল্টের ক্ষেত্রে হয় এবং টিনেজের ক্ষেত্রে হয়, যেটা বেশি এখন হচ্ছে ফেয়ারনেস স্কিম ব্যবহার, যেমন বাজার থেকে ফেয়ারনেস স্কিম ব্যবহার করে যেটা স্টেরয়েড মিশ্রিত, সেটা করে এটা অবাঞ্ছিত লোম হচ্ছে। বাট লেজার সার্জারি, এখানে লেজার করলে এটা কয়েকটা সেশনে করতে হয়, মাসে একবার করে, অথবা এটা সেশনে এখানে আমাদের লেজারের মাধ্যমে আমরা স্টিম সেলটা বার্ন করে দিই, যাতে ফার্দার আবার লোমটা না বের হয়। তো সেক্ষেত্রে এটা খুবই কার্যকরী, এবং এটা বাংলাদেশে খুবই এখন অত ব্যয়বহুল না, মোটামুটি সবার রিজনেবল। তো সেটা, এবং কোনো দাগ হয় না অথবা কোনো ব্যথা হয় না। বাট মাঝে মাঝে ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে অ্যালার্জির জন্য একটু ইচিং টিচিং হতে পারে, সেক্ষেত্রে আমাদের অ্যান্টিস্টাইরিন বা কিছু ঠিক হয়ে যায়। স্যার আপনি কিন্তু লেজারের বিভিন্ন রকম সুবিধার কথা বলছিলেন, এবং পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় কি করবে সেই বিষয়ে আপনি বলছিলেন, কিন্তু রোগীদের মধ্যে অনেকেরই ধারণা যে লেজার থেরাপি নিলে পরবর্তীতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, এই বিষয়টা কতটা যৌক্তিক? না, এই প্রশ্নটা এখন লেজারে এখন খুব প্রবলেম হয় না, কারণ এটা এখন খুব বাংলাদেশের জনপ্রিয়, এবং এটা ব্যয়সাধ্যের মধ্যে, এবং এটা লেজার করলে আমাদের কোনো প্রবলেম হয় না। কিছু কিছু ক্ষেত্রে হয়তো ইচিং বা রেডনেস হতে পারে, তো সেক্ষেত্রে ট্রিটমেন্ট হলে ঠিক হয়ে যায়। তো আমাদের এবার লেজার খুব এফেক্টিভ, আমাদের কিছু কিছু ক্ষেত্রে তো আমাদের লেজার সার্জারি আমাদের দেশে খুব জনপ্রিয় হচ্ছে। স্যার সার্বিকভাবে আমাদের দর্শকদের জন্য কোনো পরামর্শ আছে কিনা? পরামর্শ আছে দর্শক, বর্তমানে আমাদের দেশে প্রচণ্ড স্ক্যাবিস প্রকার ধারণ করছে। সেক্ষেত্রে আমরা ভীতি না হয়ে আমরা যদি ঠিকমতো নিয়মমাফিক আমরা ওষুধ খাই এবং ক্রিম ইউজ করি, এবং আমাদের যেগুলো আমাদের কিছু নিয়ম লাগু আছে সহজে ঠিক করি, তাহলে আমাদের স্ক্যাবিস থেকে আমাদের খুব তাড়াতাড়ি পরিত্রাণ পাবো। এবং আমরা কিছু হলেই স্কিনে নিজেরা ট্রিটমেন্ট না করে ডক্টরের সঙ্গে পড়া উচিত। স্যার অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। আশা করি আমাদের দর্শকরা যারা ত্বকের সমস্যায় ভুগছেন আমাদের এই পর্ব থেকে তারা জেনে নিয়েছেন যে ত্বকের সমস্যা হলে কী করবেন এবং চিকিৎসকের শরণাপন্ন হবেন। স্যার আমরা শেষ করছি আমাদের আজকের আয়োজন। ধন্যবাদ স্যার। দর্শক, শেষ করছি আমাদের আজকের আয়োজন। আশা করি আমাদের আজকের পর্ব থেকে আপনারা নতুন তথ্য এবং পরামর্শ পেয়েছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আমাদের আজকের পর্ব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।